অগাধ ভালোবাসা গল্পের ১৬তম পর্ব। ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে, বাইরে বোধহয় শীতল হাওয়া বইছে। শ্রাবণধারার বৃষ্টি নামতে পারে, পর্দা উঠছে একটু পরপর, এক ফালি আলো ঝলকে পড়ছে। ঘরে সাদা মেঝেতে বাতি নিভানো, তবুও আলোক শূন্য নয় কোনো কিছু। পাতলা পর্দা ভেদ করে আসা কিরণে সব দৃশ্যমান। তোহার ঘাড়ে গলায় ব্যান্ডেড লাগিয়ে দেওয়া তিহান কোমল স্পর্শে তার বাম গালে হাত ছোঁয়ালো। চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে মৃদুস্বরে বলল, আর কোথাও লেগেছে? এতক্ষণ তেজশূন্য ভঙ্গিতে তিহানের বুকে লেপ্টে থাকলেও এই নরম কণ্ঠটায় তার ভেতরের কান্না ফুলে ফেপে উপচে পড়ল তোহার। গালে রাখা হাতটা নামিয়ে নিজের দু হাতে মুঠোয় নিয়ে অদ্ভুত আর্তনাদ করে গুঙিয়ে উঠল সে। সেই সাথে গড়িয়ে পড়ল অবিরাম অশ্রুপাত। পাঞ্জাবি ভিজে উঠল, বুকের উপরের সেই ভেজা জলের অস্তিত্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তিহান। সব কেমন লণ্ডভণ্ড হয়ে গেল। তার এই নিষ্পাপ ফুলটাকেই কেন এত বেদনা সহ্য করতে হলো? কেন সে আগে এলো না? কেন মেয়েটাকে এই নরপশুটা ছুঁয়ে দিল? তোহার কান্নার বেগ বেড়ে যাচ্ছে। পাহাড় সমান কষ্টে দিশেহারা তিহান উপায় না পেয়ে তোহার মাথাটা বুকের সাথে আরও একটু জোরে চেপে ধরল। হাত দিয়ে গাল চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদে না, আমি আছি তো। তোহার কান্না হু হু করে বেড়ে গেল। কেমন উন্মাদ হয়ে উঠল সে। তিহানের বাহু খামচে ধরল খুব জোরে, নখগুলো যেন ভেদ করে গেঁথে যাচ্ছে। তোহা খামচি দিচ্ছে, তার হুঁশ নেই। তিহান বলল না কিছু। তার বাহু রক্তাক্ত করে যদি মেয়েটার কষ্ট কমে তবে কমুক না, ক্ষতি কি? তোহার হাত থামল। তিহানের বুকে কপাল ঠেকিয়ে আহাজারি করে চিৎকার করল, আপনি ছিলেন না, আপনি আমার কাছে ছিলেন না, কেউ ছিল না, আমি একা ছিলাম। এতটুকু বলতেই বিধ্বংসী রূপটা শান্ত হয়ে এলো। মুখ তুলে একবার তিহানের বাহুতে নজর দিল। সাদা পাঞ্জাবি উপর দিয়ে বিন্দু বিন্দু রক্তের ছাপ। হাতটা নামালো সে ধীর গতিতে। তিহানের পিঠ জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দিল। চোখ বুজে মৃদু গলায় বলল, তারপর লোকটা এলো, চেপে ধরল, গায়ে হাত দিল, ঠোঁট ছুয়ালো, কামড়ে দিল। জানেন, আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লোকটা ছাড়লই না। চিৎকার করলাম, কেউ শুনল না। ওই স্পর্শগুলো আমার সহ্য হচ্ছিল না। কোমরে, পিঠে, বুকে, গলায়, সব জায়গায় কেমন দুর্গন্ধ। এরপর হঠাৎই আমাকে ছেড়ে দিল, লিপস্টিক দলে দিল, চুলগুলো এলোমেলো করে দিল। আমি কিছুই করতে পারলাম না। অথচ লোকটা কিছু না করতে পেরেও যেন সব করে ফেলল। থামল তোহা। কিছুক্ষণ নীরব থেকে কন্দনরত কণ্ঠে অভিমান করে বলল, স্বর্ণা আপু কেন আরেকটু আগে আসলো না? আপনি কেন আসলেন না? আমি তো অপেক্ষা করেছিলাম আপনি আসবেন, ছাড়িয়ে নেবেন আমায়। বলে আবারও দুমড়ে মুছতে উঠল অরিক্তে মুখটা। চোখের পানির বাঁধটা ভেঙে গেল, গড়গড় করে গড়িয়ে পড়তে থাকলো তিহানের বুক ভিজিয়ে। তিহান বুঝল, জানল তোহার সাথে অতিমাত্রায় খুব খারাপ কিছু হয়নি, তবে যতটুকু হয়েছে সেটুকুই বা কম কি? এই অতিশয় পবিত্র মেয়েটার মনে গভীর কালো দাগ বসিয়ে দেওয়ার জন্য এটুকুই খুব যথেষ্ট। আসলেই তো সে কেন এলো না? তার তো দায়িত্ব ছিল মেয়েটাকে আগলে রাখার। কেন পারল না? পরিপূর্ণতা পাওয়ার শেষ সময়ে কেন ব্যর্থ হতে হলো তাকে? আচ্ছা, আমি কি কলঙ্কিত হয়ে গেছি? বলেই নির্বোধ শিশুর মতো তিহানের মুখ পানে চাইল তোহা। তিহানের কণ্ঠ পুরুষত্ব চোখেও জলের আনাগোনা। তার এক ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ল তোহার কপালের উপর। চোখের কার্নিশ বেয়ে তা নিচে পড়ে গেল। তিহান সামলানো নিজেকে। তোহার গালে হাত রেখে গাঢ় কণ্ঠে বলল, তুমি সবচেয়ে পবিত্র, কলঙ্ক তোমাকে ছুঁয়ে দিতে অপারগ। চোখ নামালো তোহা, নীরবে এক ফোঁটা জল বিসর্জন দিল। এই লোকটা তাকে পবিত্র মনে করলেও অন্যরা তো তাকে কলঙ্কিতই মনে করছে। তাদের চোখে সে নিকৃষ্ট, অপবিত্র। এই যন্ত্রণা থেকে সে কি করে মুক্তি পাবে? বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। তোহা বলল, একটা কথা বলি। বলো। আপনি আমাকে বিয়ে করবেন না, লোকে খারাপ বলবে। মুহূর্তেই কান ঝাঝা লেগে গেল তিহানের। কোধানলে হৃদয় পুড়ে ছারখার। তার ভালোবাসাটাকে এতটাই সস্তা ভাবে মেয়েটা? এর ভিত্তি কি এতটাই নড়ভরে? এত অপকটে নির্দ্বিধায় এই কথাটা বলে ফেলল মেয়েটা এত সহজে? হাত মুষ্টিবদ্ধ করল তিহান। ক্রোধে শক্ত হয়ে এলো
মুখের জোয়াল, কণ্ঠে কাঠিন্য নিয়ে সে কোনো রকমে উচ্চারণ করল, কি বললে তুমি? তোহা তাকালো এক মুহূর্তের জন্য, পরেক্ষণে তিহানের অগ্নিদৃষ্টির সামনে মাথা ঝুঁকে গেল। বিরক্তি করল না তিহান, গরম শ্বাস ছাড়ল, পিঠের পিছে বালিশ নিয়ে আধশোয়া হয়ে তোহাকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলাতে বুলাতে কাট কাট কণ্ঠে বলল, চোখটা বন্ধ করো, রাখো, ঘুমানোর চেষ্টা করো। তোহার চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসলো না। সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ে গেল চোখেতে। চোখ মেলল, বুকের ভেতর আবারও বইছে কষ্টগুলো, অস্থির লাগছে। হুট করে তিহানের বুক থেকে সরে গেল সে। তিহান চোখ বুঝেছিল, তোহার সরে যাওয়াটা চট করে তাকালো। শোয়া অবস্থা থেকে একটু উঠে জিজ্ঞেস করলো, কি হয়ে? পুরা কথা শেষ হলো না, তার আগেই তোহা হামলে পড়ল। দুহাতে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল, পাগলের মতো কাঁদতে কাঁদতে তুলনাহীন বিষাদ নিয়ে বলল, আপনি ছোঁয়ার আগে আমাকে ওই লোকটা ছুঁয়ে দিল কেন? বেকায়দায় পড়ে গেল তিহান। তোহা কশ্চিন কালেও তার এত কাছাকাছি আসেনি, না এসেছে সে নিজে থেকে। উত্তরটা তার কাছে নেই। মেয়েটাকে শান্ত করার উপায় কি তবে? মস্তিষ্ক শূন্য, সব পরিস্থিতি সামাল দিতে পারলেও এখন সে নিজেই বেসামাল হয়ে পড়েছে। তোহা কাঁদছে, হাউমাউ করে, সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে সেই পানির সাথে। হৃদয় বিরাদক যন্ত্রণাগুলো কান্নার রূপে ঝরে পড়ছে বৃষ্টির মতো। তিহানের কাঁধ ভিজে চুপচুপে, তোহার গায়ের ভারী শাড়ির যা ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তিহান দ্বিধাগ্রস্তভাবে আলতো করে হাত রাখল তোহার বাহুতে, মুখ তুলে বলল, তুমি। তোহা বাক্য সমাপ্ত করতে দিল না, তার আগেই অনুনয়ের স্বরে বলল, আমাকে সরতে বলবেন না, আমি সরব না, এভাবেই থাকব। উত্তরে কিছু বলল না তিহান, নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে মৌনমুখে ঠায় বসে রইল। তোহার কান্না থামছে, সে হালকা হচ্ছে, আস্তে আস্তে চোখ বন্ধ, ক্লান্ত শরীর ঘুমিয়ে তলিয়ে যাচ্ছে ধীর গতিতে। দরজায় শব্দ, ঠক ঠক ঠক, সাথে আমজাদ সাহেবের ডাক, তিহান, একটু কথা ছিল, আসবো। তোহা ঘুমিয়ে পড়েছে কাঁধে মাথা রেখে। তিহান আলতো করে ধরে সরালো তাকে, বালিশে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল গুছিয়ে দূরত্ব নিয়ে সোজা হয়ে বসল। নম্রস্বরে উত্তর দিল, আসো বাবা। আমজাদ সাহেব প্রবেশ করলেন, তোহাকে শান্তিতে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ছাড়লেন। ধীর গতিতে বিছানার অপর পাশে বসে ঠোঁটে ক্ষীণ হাসি টেনে বললেন, ঘুমিয়েছে তাহলে? মাত্রই শুয়েছে। কণ্ঠে জোর নেই তো তিহানের। আমজাদ সাহেব সময় নষ্ট করলেন না, সোজাসাপটাভাবে বললেন, অনন্তকে কি করবে? অবস্থা ভালো না, ওর বাবা মাকে ফোন করা হয়েছে। তোমার খালাখালু দুশ্চিন্তা করছেন, মেহমানরা এখনও যায়নি বাসা থেকে, বাজে বকছে, বুঝতেই পারছো নিশ্চয়ই? পারছি। আমজাদ সাহেব অপেক্ষা করলেন, ছেলে নিশ্চয়ই কিছু বলবে, তার পূর্ণ বিশ্বাস আছে। তিহান ভাবল কিছুক্ষণ, কথাগুলো গুছিয়ে নিয়ে তোহার মুখের দিকে চেয়ে শান্ত স্বরে বলল, সবাই যা ভাবছে তেমন কিছু হয়নি বাবা। অনন্ত চেষ্টা করেছিল, তবে সময় ছিল না। স্বর্ণালী তার আগেই এসে পড়েছিল। তিহুকে দেখে যা মনে হয়েছে তা আসলে ঘটেনি, সবাই ভুল ভাবছে। আমজাদ সাহেব মৃদু হাসলেন। ঘুমন্ত তোহার মাথায় স্নেহের হাত বুলিয়ে তিহানের দিকে চেয়ে বললেন, তোমার অতি যত্নে আগলে রাখা মানুষটাকে লোকে বাজে বলছে, তাদের ভুল ধারণা কাটানোর দায়িত্ব কিন্তু তোমারই। আমজাদ সাহেবের শেষ কথাটা শেষ করতেই নড়ে উঠল তোহা। ঘুমের মাঝে তিহানের দিকে কাত হয়ে শুয়ে এক হাত দিয়ে হাতড়াতে লাগলো, তিহানের হাত খুঁজল। তিহান দূরত্ব নিয়ে বসেছে বিধায় নাগালে পেল না। তিহান হাসল, নিজেই হাত এগিয়ে তোহার হাতের উপর রাখল। তোহা অবিলম্বে তা আঁকড়ে ধরে গালের নিচে দিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তিহানকে বিচলিত দেখালো না, বাবার দিকে চেয়ে সে নরমভাবে একরোখা কণ্ঠে বলল, ওকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না বাবা। অনন্ত বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে, চেহারার অবস্থা ঢুলুঢুলু, রক্তপাত হচ্ছে এখনো। আরমান সাহেব, আতিয়া সহ সবাই আছে ড্রয়িং রুমে, তবে অনন্তকে কেউ ধরছে না পর্যন্ত। আতিয়া তোহার কাছে যেতে চাইলে আরমান সাহেব যেতে দেয়নি। তোহার কাটা ক্ষত দেখলে কান্নাকাটি করবে আতিয়া, তা দেখে আরও ভেঙে পড়বে বাচ্চাটা। তিহান যেহেতু নিয়ে গেছে, তার মানে নিরাপদে আছে তাদের মেয়ে। একটু একান্তে থাকুক দুজন, মেয়েটার মন হালকা হবে। সে আজ তিহানের যে রূপ দেখেছে তাতে আর কোনো কিছু ভাবার অবকাশ নেই। তিহান বলেছিল কাজী আসলে যেন তাদের ফ্ল্যাটে নিয়ে যায়, কিন্তু এই পরিস্থিতিতে কি
বিয়ে পড়ানোটা আদৌ সম্ভব? বিকাল 4টা, অনন্তর বাবা মা এসেছে, বসেছে বসার ঘরে। এই বিকেলে বাড়িতে খুশির বন্যা বয়ে যাওয়ার কথা ছিল, তা হলো না। একটা আকস্মিক ঝড় সব উলটপালট করে দিল। তিহান চেয়ারে বসে আছে, রক্তলাল চোখজোড়া অনন্তের দিকে নিবন্ধ। অনন্তর মা কান্নাকাটি করছেন, ছেলের হয়ে ক্ষমা চাইছেন বারবার। সেই আকুতি কারুরই মন গলাতে পারেনি। এমনকি সৌহার্দ্য বসে আছে চোখে মুখে কাঠিন্য নিয়ে। মায়ের কান্নাটাও তার কাছে তেতো ঠেকছে। কিভাবে পারছে মা সব জেনেও এই ছেলের হয়ে ক্ষমা চাইতে? আপনারা যা দেখছেন তা আসলে ঘটেনি। অনন্ত একটা নির্দিষ্ট কাজ করতে যেও করতে পারেনি। আপনারা যা ধারণা করছেন তা ভুল। সে তিহু মানে তোহার ক্ষতি করে ফেলেছে। এ ধরনের যা কিছু বলেছে সবই মিথ্যা। এমন কিছুই হয়নি, রাশভারী কণ্ঠে বলে উঠল তিহান। তৃতীয় তলার একজন প্রতিবেশী মহিলা তেতে উঠল, গা জ্বালানো কণ্ঠে ফোড়ন কাটল। আমরা সবাই স্পষ্ট দেখেছি। মেয়েটার অবস্থা দেখেই তো বোঝা যায় সব শেষ করেই তাকে ছেড়েছে। তুমি বললেই হবে নাকি? তিহান আটকে রাখল নিজেকে। শান্ত শীতল গম্ভীর করা চাহনি নিক্ষেপ করে উঠে দাঁড়ালো। অনন্তর সামনে যেয়ে এক হাঁটু মুড়ে বলল, তুই কি সত্যিটা বলবি? অনন্ত তাকালো নিভু নিভু দৃষ্টিতে। ভাবল তার এই বোকামিটা করা উচিত হয়নি। মেয়েটার ক্ষতি যতটুকু পেরেছিল করেছিল। তারপর উচিত ছিল লুকিয়ে বের হয়ে যাওয়া। এভাবে সবার সামনে ধরা দেওয়াটা এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। তিহানের চেহারা আগুন ধরানো, দৃষ্টিতে ভয়াবহ দবানলে পুড়ে যাচ্ছে সে। এই লোক যে এত ভয়ঙ্কর সে ভাবেনি। এর আগেরবার তো কিছু করেনি, তাই ভেবেছিল এবারও বইয়ের শোকে কাতর হয়ে যাবে। সে উত্তর দিল না। সে যে তোহাকে ছোঁয়া ছাড়া কিছুই করতে পারেনি, কথাটা স্বীকার করলে তো আর সব কষ্ট পানিতে যাবে। এত মার খেলো, এত অপমান, না কিছুতেই স্বীকার করা যাবে না। তিহানের মুখের অবস্থা ভয়ঙ্কর। আচমকা দু হাতে অনন্তের বাহুতে আঘাত করে উঠল। তিহান আরও একটু ঘুরিয়ে মুচড়ে ধরল অনন্তের হাত জোড়া। রুগ্ন উত্তেজিত হয়ে পড়ল। বল! হাল ছেড়ে দিল অনন্ত। এ ব্যথা সহ্য করার নয়, মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাচ্ছে। কোনো রকমে বলল, আমি স্বীকার করছি তোহাকে হাত দিয়ে স্পর্শ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। মিথ্যা বলেছি তখন। চুল লিপস্টিক আমি ইচ্ছা করে লেপটে দিয়েছিলাম। আমাকে আরও কিছু বলার আগেই একটা হৃদয় কাঁপানো বিভৎস জিনিস ঘটে গেল। অনন্তর 2 হাত মচকিয়ে কোনোই থেকে ভেঙে ফেলেছে তিহান। গগনবিদারী চিৎকার করল অনন্ত। কানে তালা লেগে গেল সবার। তিহানের রাগের বহিঃপ্রকাশ দেখে থমকে গেল পরিবেশ। অনন্তর মা কাঁদছে, মরা কান্না। তিহান উঠে দাঁড়ালো, আরমান সাহেবের দিকে চেয়ে বলল, ওসব পুলিশই আমি বিশ্বাস করি না খালু। এদের যে টাকা দুদিনেই বেরিয়ে যাবে। যে হাত দিয়ে ও তিহুর সর্বত্র ধরেছিল সেই হাতটা আমার পক্ষে অক্ষত রাখা সম্ভব হলো না। আরমান সাহেব হতবম্ব, মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। প্রতিটি সদস্য কেউ কেউ ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনন্ত অজ্ঞান। তিহান ডাইনিং টেবিল থেকে পানির জগ নিতে নিতে সবার দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে কেউ আর কখনো তোহাকে খারাপ কিছু বলার আগে 2 বার ভাববেন। ও শুধু বাজে পরিস্থিতির শিকার, আর কিছুই না। আসরের আজান দিয়ে দিয়েছে। বাইরের ঝড় নামছে। গুমোট কালো মেঘের আধারে ছেয়ে গেছে শহর। তোহা ঘুমাচ্ছে তখনও। নিশ্চিন্তে নীরবে মাথার কাছে বসে আছে আতিয়া। তাকে ডেকে এনে তোহার কাছে বসিয়ে রেখেছে তিহান। গেছে ওই ফ্ল্যাটে। অনন্তর বাবা মা এসেছে। কিছু একটা হয়তো হচ্ছে সেখানে। তার মেয়েটার মুখটা পানসে ফ্যাকাশে। দুগালে শুকিয়ে হালকা দাগে স্পষ্ট হয়ে আছে কান্নার সরল রেখাগুলো। আতিয়ার চোখ দিয়ে টুপ টুপ করে পানির ফোঁটা পড়ল। মেয়েকে খুব করে বধূবেশে দেখার শখ হয়েছিল তার। এভাবে বিধ্বস্ত অবস্থায় নয়। ধুমধাম শব্দের সাথে অনেকগুলো পদাচারণ। আতিয়া চৌকিতে সোজা হয়ে বসল। বিকট শব্দে ঘরের দরজা খুলে যেতেই ঘুম ভাঙল তোহার। অনন্ত সামনের ফ্লোরে সিটকে পড়েছে। পিছে তিহান, তুর্য, বাবা, খালুরা। আলুথালু অগোছালো হয়ে উঠে বসল তোহা। মুখ চুপসে গেছে। অনন্তকে দেখে ভয়ে কাঁপছে হাত পা। খুব দ্রুত ঘেমে যাচ্ছে শরীর। পাশে তাকিয়ে একবার মাকে দেখল তোহা। ভরসা পেল। আঁকড়ে ধরল মায়ের হাত। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল।
কেন যেন মনে হচ্ছে অনন্ত আবারও হামলে পড়বে, আবারও তাকে ছুঁয়ে দিবে সেই নোংরা হাতে। কেউ বাঁচাতে পারবে না, সে আবারও বাজে স্পর্শের দংশনে দংশিত হয়ে যাবে। তিহান কাছে আসলো, তোহার পাশে বসে তাকে কাছে টেনে ধীর গলায় বলল, এখন তো আমি আছি, ভয় নেই, চোখ খোলো। তোহা চোখ খুলল, অনন্তর দিকে না তাকিয়ে ভয়ত্ব গলায় থেমে থেমে বলল, ওনাকে নিয়ে যান প্লিজ, উনি আবার। আমি, নিয়ে যান না, আমার ভয় করছে। তিহান শক্ত করে ধরল তাকে। ভয় এখন না কাটাতে পারলে সারা জীবন এটা বয়ে বেড়াবে, যা সে হতে দিবে না। তোহার উৎকণ্ঠা ভয়াত্ম চেহারা দেখে ভিজে উঠল উপস্থিত সবার চোখ। তিহান গলার স্বর তীব্র করল, তুমি তাকাবে নাকি না? ঝুলে থাকা হাত দেখে মুহূর্তে মাথা ঘুরে উঠল তার। তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তি ভরা কণ্ঠে বলল, এই হাত দিয়ে ও আর কখনো বাজে ছোঁয়া দিতে পারবে না। তোহা চিৎকার দিল, হাঁসফাঁস করল। ওই অনন্তর হাতটা কেমন ঝুলছে, ক্ষমা চাচ্ছে, জড়ানো কণ্ঠে বলছে, ক্ষমা চাচ্ছে, আমাকে ছেড়ে দিন। যদিও মনে মনে একটা প্রচণ্ড রকমের শান্তি হচ্ছে, তবুও এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারল না তোহা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তিহানের বুকের উপর। শ্রাবণের বিধ্বংসী ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র বাতাসে বন্ধ জানালার কাচ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার। গাছগুলো এখন শুধু প্রেম বর্ষণ। আলোকিত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা। কাচের জানালার পর্দা সরালো। তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে, চোখের দৃষ্টি নিবন্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে। বজ্রপাত হওয়ার আগ মুহূর্তে ঝলকে ওঠা আলোতে মেয়েটারও অপার্থিব শোভা চিকচিক করে উঠছে। ক্ষণে ক্ষণে সেই রূপে মোহিত হচ্ছে তিহান। অনন্ত তার বাবা মার সাথে চলে গেছে ঘণ্টাখানিক আগে। অনন্তের মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে। শুধু নিশা আর সৌহার্দ্য আছে, আর কোনো রসালো ঘটেনি। সেজন্য প্রতিবেশীরাও আর এদিকে পা মারায়নি। পরিস্থিতি অনেকটা শিথিল, স্বাভাবিক। সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত, শান্ত। এর মধ্যে কাজী ডাকতে বলেছে তিহান। আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে, সে যেভাবেই হোক না কেন। তিহানের জেদের কাছে হেরে গেছে আরমান সাহেব। এই ঝড়বাদলের মধ্যে কাজী আনার ব্যবস্থা করেছেন তিনি। তখন অজ্ঞান হবার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান, কিন্তু শরীর দুর্বল হওয়ার দরুন মিনিট দশকের মধ্যে আবারও ঘুমে বেভুর হয়ে পড়েছিল তোহা। এরপর আর জাগায়নি, অন্য কাউকে জাগাতে দেয়নি। তোহাকে নিরিবিলিতে শান্তিমতো ঘুমানোর ব্যবস্থা করার জন্য এ ঘরে কাউকে আসতেও মানা করেছে। তিহানের যে প্রলয়করী রূপ আজকে সবাই দেখেছে, তাতে ওর উপর আর কোনো কথা বলার সাহস কেউ পায়নি। চলবে ইনশাআল্লাহ।